হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে সিন্ধু সভ্যতার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং ভবিষ্যতেও কোনো না কোনো পরীক্ষাতে আসবে। আর এই সকল প্রশ্নগুলো আমি তোমাদের পুরো ডিটেলসে করাবো। তাই তোমরা যারা আমার ক্লাসটি করবে অবশ্যই একটা খাতা নেবে, যেগুলো তোমার জানা নেই সেগুলো একটু নোট ডাউন করবে। নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবে এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। আমি প্রথমেই তোমাদের যে প্রশ্নটা এখানে রেখেছি, হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? জন মার্শাল এক নম্বরে, 2 নম্বরে দয়ারাম সাহানি, 3 নম্বরে রাখাল দাস ব্যানার্জি, 4 নম্বরে এস আর রাও। তাহলে আমরা কি জানি, হরপ্পা সভ্যতা আবিষ্কারককে দয়ারাম সাহানি। তিনি আবিষ্কার করেন 1921 সালে। 1921 সালে। আর এই হরপ্পা সভ্যতা কোথায় রয়েছে? পাকিস্তান। পাকিস্তান। আর এই রাখাল দাস ব্যানার্জি ইনি কি করেন? ইনি আবিষ্কার করেন কি? মহেঞ্জোদারো। রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেন মহেঞ্জোদারো 1922। এটিও পাকিস্তান। এটিরও অবস্থান বর্তমান পাকিস্তান। আর এস আর রাও ইনি আবিষ্কার করেন লোথাল, যেটি রয়েছে গুজরাট। এটা আবিষ্কৃত হয় 1954 সালে। আর জন মার্শাল ইনি সিন্ধু সভ্যতা শব্দটি বা ইন দা সিভিলাইজেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। তাহলে আমরা কি জানলাম? হরপ্পা সভ্যতার আবিষ্কারক দয়ারাম সাহানি। আর আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইনের এগুলো ভেঙে ভেঙে লিখে দিয়েছি। এবার আমরা দেখবো 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্দাস রিভার বা সিন্ধু নদী। দ্বিতীয়ত আমি রেখেছি রাভি রিভার বা ইরাবতী। 3 নম্বরে ঝিলাম বা বিতস্তা, লুনি আমাদের 4 নম্বর প্রশ্ন। তাহলে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা আমাদের রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। রাভি ইজ দা রাইট আনসার। রাভি ইজ দা রাইট আনসার। তাহলে রাভির অপর নাম কি? ইরাবতী। এখানে বাংলাটাও লিখে দিই, ইরাবতী। আর ইন্দাস রিভারের অপর নাম বাংলা লিখলে সিন্ধু নদী। আর ঝিলামের বিতস্তা। আর লুনি। আর এই লুনির অবস্থা কোথায় রয়েছে? গুজরাট। গুজরাটের কচ্ছের রন। কচ্ছের রন। লুনি রিভার এখানে পতিত হয়েছে কোথায়? গুজরাটের কচ্ছের রন। এবার আমাদের 3 নম্বর কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতা এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সিন্ধু সভ্যতা এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। 1 নম্বর বিকে থাপার, বি নম্বরে জন মার্শাল, সি নম্বরে জেপি যোশী এবং ডি নম্বরে হুইলার। তাহলে সিন্ধু সভ্যতা এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই শব্দটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল 1924 সালে। ইনি প্রথম এই সিন্ধু সভ্যতা শব্দটিকে ব্যবহার করেন। অর্থাৎ জন মার্শাল ওয়াজ দ্য ফার্স্ট স্কলার টু ইউজ দ্য টার্ম অফ ইন দ্য সিভিলাইজেশন। এটা খেয়ে তোমরা এটা খুবই ভালো করে মনে রাখবে যে সিন্ধু সভ্যতা এই নামটি সর্বপ্রথম ব্যবহার করেন জন মার্শাল 1924 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা দেখব আমাদের 4 নম্বর কোয়েশ্চেন এখানে কি রয়েছে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিকে ম্যানচেস্টার বলা হয়? এ নম্বরে রয়েছে আমাদের কালীবঙ্গান, বি নম্বরে রয়েছে লোথাল, সি নম্বরে ধোলাভিরা, 4 নম্বরে বানওয়ালি। তাহলে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিকে ম্যানচেস্টার? এই ম্যানচেস্টার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে।
তোমরা যে প্রশ্ন তুললে এটা দেখতে পাবে। তাহলে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কাকে? এটা বলা হয় লোথাল ইজ দা রাইট আনসার। লোথাল এটি আবিষ্কারককে SR রাও 1954 সালে এই লোথালটিকে আবিষ্কার করে। লোথাল রয়েছে কোথায়? গুজরাট। আর কোন নদীর তীরে? ভোগাবর, ভোগাবর রিভার। ভোগাবর রিভার এই নদীর তীরে এই লোথালটি অবস্থিত। আর কালীবঙ্গান কোথায় অবস্থিত? আমি এগুলো জায়গাগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো একটু মনে রাখবে। কালীবঙ্গান রয়েছে কোথায়? রাজস্থান। কালীবঙ্গান রয়েছে কোথায়? রাজস্থান। ধোলাভিরা এটিও রয়েছে কোথায়? গুজরাট। গুজরাট। আর বানওয়ালি কোথায় রয়েছে? বানওয়ালি রয়েছে হরিয়ানা। বানওয়ালি কোথায়? হরিয়ানা। আর এখানে আমি তোমাদের আরেকটা পয়েন্ট লিখে দিই, এটা ইম্পর্টেন্ট। জেপি যোশী অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ জগৎপতি যোশী, ইনি আবিষ্কার করেন 1967 থেকে 68 সালে। এই জেপি যোশী অর্থাৎ জগৎপতি যোশী ইনি আবিষ্কার করেন কি? ধোলাভিরা। ধোলাভিরা এটি কোন নদীর তীরে অবস্থিত? লুনি রিভার। লুনি নদীর তীরে এই ধোলাভিরাটা অবস্থিত। আর এই জগৎপতি যোশী 1967 থেকে 1968 সালে এটি আবিষ্কার করেন। আর এই লুনি রিভার কোথায় রয়েছে? গুজরাট। গুজরাট। এবার আমরা দেখব আমাদের 5 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে রেড স্টোন ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে? অর্থাৎ সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে আমরা নিত্যরত লাল পাথরের নারী মূর্তি বা একটা মেয়ের মূর্তি পেয়ে থাকি? আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে যেহেতু তোমাদের সব ইম্পর্টেন্ট প্রশ্ন করাচ্ছি, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে রেড স্টোন ড্যান্সিং গার্ল এর মূর্তি পাওয়া গেছে? 1 হরপ্পা, 2 মহেঞ্জোদারো, 3 চানহুদারো, ডি লোথাল। তাহলে ড্যান্সিং গার্লের কোথায় পাওয়া গেছে? হরপ্পা ইজ দা কারেক্ট আনসার। এই হরপ্পাতেই এই সিন্ধু সভ্যতার রেড স্টোন ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে কোথায়? হরপ্পা থেকে। আর এই হরপ্পা আবিষ্কার করেন আমি বললাম দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। আর এটি রয়েছে কোথায়? কোন নদীর তীরে? রাভি রিভার, পাকিস্তান। এটি রয়েছে কোথায়? পাকিস্তান। তাহলে এবার আমরা দেখব আমাদের 6 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে ব্রোঞ্জ ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে? এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেজন্য আগে স্টার দিয়ে রেখেছি তোমাদের। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে ব্রোঞ্জ ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে? কালীবঙ্গান 1 নম্বর, বি নম্বরে বানওয়ালি, সি নম্বরে রাখিগড়ি এবং ডি নম্বরে আমাদের কি? মহেঞ্জোদারো। তাহলে আমরা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে ব্রোঞ্জ ড্যান্সিং গার্লের মূর্তি পাই? ডি ইজ দা রাইট আনসার। আমরা মহেঞ্জোদারো থেকে এই মূর্তিটি পেয়ে থাকি। আর তোমাদেরকে আমি জায়গার নামগুলো আগে লিখে দিই, যেমন কালীবঙ্গান এটি রাজস্থান, রাজস্থান। বালনোয়ালি হরিয়ানা, হরিয়ানা। আর রাখিগড়ি রয়েছে কোথায়? হরিয়ানা, এটিও রাখিগড়ি হরিয়ানা, হরিয়ানা। আর এটি হচ্ছে the longest Harappan site in India. The longest Harappan site in India. এবার আমাদের সিন্ধু সভ্যতা থেকে 7 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটিও দুর্গ বা সিটাডেল ছিল না?
সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটিও দুর্গ ছিল না? 1 নম্বর হরপ্পা, 2 নম্বরে মহেঞ্জোদারো, 3 নম্বরে চানহুদারো, 4 নম্বরে সুরকোটারা। তাহলে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটিও দুর্গ ছিল না? এটি হবে চানহুদারো ইজ দ্য রাইট আনসার। এটি হবে চানহুদারো। আর এই চানহুদারো কে আবিষ্কার করে? এটি আবিষ্কার করে ননীগোপাল মজুমদার। এটা লিখে দিই, তোমরা মনে রাখবে, ননীগোপাল মজুমদার। ননীগোপাল মজুমদার 1931 সালে। এটি কোথায় রয়েছে? বর্তমানে পাকিস্তান। ননীগোপাল মজুমদার 1931 সালে এটি আবিষ্কার করেন। আর এই চানহুদা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন, এই চানহুদার জল নিকাশি ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা ছিল সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর বা ভালো। চানহুদারতে জল নিকাশি ব্যবস্থা ছিল সব থেকে সুন্দর বা ভালো। এবার আমাদের 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় বৃহদায়কার স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে? 1 মহেঞ্জোদারো, 2 নম্বরে বানওয়ালি, 3 নম্বরে কালিবঙ্গান এবং 4 নম্বরে হরপ্পা। তাহলে সিন্ধু সভ্যতার কোথায় এই বৃহদায়তন স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে? এই উত্তরটা হবে আমাদের কি মহেঞ্জোদারো ইজ দ্য কারেক্ট আনসার। কারণ মহেঞ্জোদারোতে আমরা একটি বৃহদায়তন স্নানাগারের সন্ধান পেয়েছি। আর এই স্নানাগারটির দৈর্ঘ্য আমি এখানে লিখে দিই, দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 108 ফুট এবং গভীরতা ছিল 8 ফুট। আর এই স্নানাগারের জল গরম শীতকালে, আমি লিখে দিই শীতকালে জল গরমের ব্যবস্থা ছিল, আমাদের সিন্ধু সভ্যতার 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে বৃহত্তম শিলালেখের নিদর্শন পাওয়া যায়? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র থেকে আমরা বৃহত্তম শিলালেখ বা শিলালিপি পেয়ে থাকি? 1 নম্বরে কালিবঙ্গান, 2 নম্বরে রাখিগড়ি, 3 নম্বরে ধোলাভিরা, 4 নম্বরে বানওয়ালি। তাহলে সিন্ধু সভ্যতার আমরা ধোলাভিরা এই কেন্দ্র থেকে আমরা, এটি রাইট আনসার ধোলাভিরা থেকে আমরা এই বৃহত্তম শিলালিপি পেয়ে থাকি। এখান থেকে মোটামুটি আমরা 10টি শিলালিপি, 10টি আমরা বড় শিলালিপি নিদর্শন, 10টি শিলালিপি পাওয়া গেছে। এই কারণে ধোলাভিরাকে আমরা বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ডের শহর হিসেবেও চিহ্নিত করতে পারি। আর এই ধোলাভিরা জেপি যোশী আবিষ্কার করে কত সালে? 1967 থেকে 1968 সালে। আর এই ধোলাভিরাটা এটি কোন রিভারের তীরে অবস্থিত? রিভার, এটি হবে লুনি। এই লুনিটা রয়েছে কোথায়? গুজরাট। তাহলে এবার আমরা দেখবো সিন্ধু সভ্যতার 10 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা সমকালীন সভ্যতা কোনটি? 1 সুমেরীয় সভ্যতা, 2 মিশরীয় সভ্যতা, 3 চৈনিক সভ্যতা, 4 উপরে সবগুলি। তাহলে এখানে সিন্ধু সভ্যতা সমকালীন সভ্যতা কোনটি? আমরা জানি এইগুলো সবগুলোই সিন্ধু সভ্যতার সমকালীন সভ্যতা, হলে উপরে সবগুলোই ঠিক। তাহলে এই সভ্যতা তোমরা একটু জেনে রাখো, সুমেরীয় সভ্যতা এটি গড়ে ওঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিস। মিশরীয় এটি নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবং চীনা হোয়াংহো নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে, চৈনিক সভ্যতা।
সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি ধান চাষের সঙ্গে যুক্ত? এটি আমাদের 11 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি ধান চাষের সঙ্গে যুক্ত? 1 কোতদিজি, 2 রোপার, 3 লোথাল এবং 4 কালীবঙ্গান। তাহলে আমরা কি জানি লোথাল ধান চাষের সঙ্গে যুক্ত। আর এই লোথাল থেকে আমরা ধানের তুষ ও পেয়েছি, ধানের তুষ পাওয়া গেছে কত? 1800 বিসিতে পাওয়া গেছে। আর লোথাল রয়েছে কোথায় আমরা জানি? গুজরাট। লোথাল রয়েছে কোথায়? গুজরাট। আর রোপার হলো স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত সাইট, এই কারণে এই রোপারটা ইম্পর্টেন্ট। স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত সাইট হলো কি? রোপার। আর আমাদের এবারে আমরা দেখবো 12 নম্বর কোয়েশ্চেন আমাদের কি রয়েছে? সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কে লক্ষ্য করেন? সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কে লক্ষ্য করেন? আমরা এই উত্তরটা আমরা দেখবো। এ নম্বরে রয়েছে আমাদের কি? বিবি লাল। বি নম্বরে রয়েছে চার্লস ম্যাশন। বিবি লাল, চার্লস ম্যাশন রয়েছে। এবং 3 নম্বরে রয়েছে আর.ডি. বর্মন। এবং 4 নম্বরে রয়েছে, সরি আমার বলাটা ভুল হয়ে গেল, আমাদের 1 নম্বরে রয়েছে বিবি লাল, বি নম্বরে রয়েছে জন মার্শাল, 3 নম্বরে রয়েছে আর.ডি. বর্মন এবং ডি নম্বরে রয়েছে চার্লস ম্যাশন। তাহলে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কে লক্ষ্য করেন? সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন চার্লস ম্যাশন। চার্লস ম্যাশন সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন কত সালে? 1827 সালে। 1827 সালে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ তিনি লক্ষ্য করেন। আর জন মার্শাল ইন দা সিভিলাইজেশন, এটির নামকরণ করেন কে? জন মার্শাল। আর এই লোথালটা এখানে রাইট আনসার লোথাল। লোথাল ইজ দা রাইট আনসার 11 নম্বর কোশ্চেনের। তাহলে এবার আমাদের 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? 1 নম্বরে ষাঁড়, বি নম্বরে ঘোড়া, সি নম্বরে গন্ডার এবং 4 নম্বরে গরু। তাহলে আমরা কি দেখবো? সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? এটা হবে ঘোড়া। ঘোড়া ইজ দা রাইট আনসার। তাছাড়া গরু, মানে গরুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন গরু তারা প্রতিপালন করতে জানতো না, কিন্তু গন্ডার এবং ষাঁড় এইগুলো তারা সিন্ধু অধিবাসী দ্বারা ব্যবহার করতে তারা জানতো। এবং আমাদের 14 নম্বর প্রশ্ন, হরপ্পান বেশিরভাগ শিল্প ডাই দ্বারা নির্মিত। এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পান বেশিরভাগ শিল্প কি দ্বারা নির্মিত? 1 নম্বরে ইট, বি নম্বরে গ্রানাইট, সি নম্বরে পিতল, ডি নম্বরে স্টিয়াটাইট। তাহলে হরপ্পান বেশিরভাগ শিল্প এই স্টিয়াটাইট দ্বারা নির্মিত। ডি ইজ দা রাইট আনসার। আর এই ইট দিয়ে হরপ্পার বাড়িগুলো নির্মিত হতো। হরপ্পার বাড়িগুলি নির্মিত হতো। আর এই ইটের আয়তন ছিল 1:2:4। 1:2:4 এটি ছিল এই ইটের আয়তন। আমাদের সিন্ধু সভ্যতার 15 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? এটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহেঞ্জোদারো, এটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? 1 মন্টগোমারি, 2 লারাকানা, 3 সিন্ধু, ডি উদয়পুর। তাহলে মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? এটি রাইট আনসার কি হবে? লারাকানা জেলায়। এই লারাকানা জেলায় মহেঞ্জোদারো অবস্থিত। আর এই মন্টগোমারি এটি কোথায়? হরপ্পা। HRA হরপ্পা মানে হরপ্পা বা সিন্ধু সভ্যতা এই মন্টেগোমারি জেলাতে অবস্থিত। আর মহেঞ্জোদারো অবস্থিত কোথায়? লারাকানা জেলায়। আর এই মহেঞ্জোদারো হলো একটা ইম্পর্টেন্ট লাইন, এখানে লিখে দিই তোমাদের। মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার
সব থেকে বড় কেন্দ্র। আর রাখিগড়ি ভারতের বৃহত্তম সাইট সিন্ধু সভ্যতার। রাখিগড়ি ভারতের বৃহত্তম সাইট হলো সিন্ধু সভ্যতার, আর মহেঞ্জোদারো হলো এই টোটাল হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করা। 16 নম্বর, আমাদের সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর সিন্ধু অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না। এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে আমি দেখলাম। সিন্ধু অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? 1 সোনা, 2 লোহা, 3 তামা, 4 রূপো। তাহলে সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না, কেননা এই লোহার আগমন ঘটে ভারতে মোটামুটি 1000 আনুমানিক 1000 বিসি, আনুমানিক 1000 বিসিতে ভারতে লোহার ব্যবহার শুরু হয়। এই কারণে সিন্ধু অধিবাসীরা এই লোহার ব্যবহার তারা জানতো না। এবার আমাদের 17 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতার উদাহরণ? এটিও একটা ভালো প্রশ্ন। সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতার উদাহরণ? 1 নম্বর তাম্রযুগ, 2 ব্রোঞ্জ যুগ এবং 3 লৌহ, 4 উপরের সবগুলোই। তাহলে সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতার উদাহরণ? সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগীয় সভ্যতার একটি উদাহরণ। বি নম্বর ইজ দ্য রাইট আনসার। এই ব্রোঞ্জ হলো তামা এবং টিন, এই দুটোকে সংমিশ্রণ করলে আমরা পাবো কি? ব্রোঞ্জ। তামা এবং টিনকে একসাথে মেশালে তাহলে আমরা পাই কি? ব্রোঞ্জ। এবং এটা আমাদের 18 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুবাসীদের কি নামে ডাকতো বা অভিহিত করতো? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বরে মেলুহা, 2 নম্বরে দিলমান, 3 নম্বরে মাগান, 4 নম্বরে ফৈলাকা। তাহলে মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুবাসীদের কি নামে অভিহিত করতো? তাহলে এই প্রশ্নটার রাইট আনসার হবে কি? মেলুহা। অর্থাৎ মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুবাসীদেরকে মেলুহা বলে ডাকতো, অর্থাৎ এ নাম্বার রাইট আনসার। এবার আমরা দেখব 19 নম্বর প্রশ্ন। আমরা ক্লাস 3 প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। 19 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রের জল নিকাশি ব্যবস্থা ছিল সব থেকে খারাপ? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রের জল নিকাশি ব্যবস্থা ছিল সব থেকে খারাপ? 1 হরপ্পা, 2 চারহুদারো, 3 বানওয়ালি, 4 রাখিগড়ি। তাহলে আমরা দেখব এবার সব থেকে জল নিকাশি ব্যবস্থা খারাপ ছিল কার? বানওয়ালির। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এটি রয়েছে কোথায়? হরিয়ানা। আর এই হরিয়ানাতে প্রচুর পরিমাণ বার্লি শস্য পাওয়া গেছে, প্রচুর পরিমাণে বার্লি শস্য এখানে পাওয়া গেছে। আর এই চারহুদার জল নিকাশি ব্যবস্থা সব থেকে সুন্দর ছিল। আর এই চারহুদারতে উইদাউট নট সিটাডেল, মানে চারহুদারতে একটিও সিটাডেল ছিল না। তাহলে আমরা এবার দেখব আমাদের সর্বশেষ প্রশ্ন, ভারতবর্ষের সিন্ধু সভ্যতার সব থেকে বড় সাইট কোনটি? ভারতবর্ষের সিন্ধু সভ্যতার সব থেকে বড় সাইট কোনটি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা দেখে আমরা শেষ করব। ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বড় সাইট হলো কি? রাখিগড়ি। এটি হলো রয়েছে কোথায়? হরিয়ানা। এটি হচ্ছে ভারতের সব থেকে বড় সাইট রাখিগড়ি, এটি রয়েছে ফার্স্ট। আর ধোলাভিরা এটি রয়েছে কোথায়? গুজরাট। এটি ভারতবর্ষের সেকেন্ড সাইট। এবং মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার
সব থেকে বড় কেন্দ্র, আর আল্লাহদিনা সব থেকে ছোট, সব থেকে ছোট। মানে এটি রয়েছে কারণ ইন্ডিয়ার মধ্যে, মানে অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে ছোট সাইট হলো কোনটি? এটি হলো আল্লাহদিনা। তাহলে আজকের ক্লাসটি এই 20টা প্রশ্ন আমি তোমাদের যেগুলো করালাম, তোমরা কেমন অ্যান্সার করতে পারলে আর প্রশ্নগুলো কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখো এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ক্লাসে।